তো গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী অঙ্কনের কৌশল, তাই না? কৌশল পর্যন্ত মানে অঙ্কন পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, আজকে আমরা এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের কৌশল সম্পর্কে শিখব। আজকে আমাদের পড়াশোনা খুবই কম, হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না। কারণ আমরা বায়াস আজকে পড়বো না, আমরা বায়াস পড়বো নেক্সট ক্লাসে। আজকে বায়াস পড়লে বুঝবা না। আজকে আমরা এন টাইপ পি টাইপ এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের কৌশল শিখব, পিএন জাংশন শিখব এবং আমরা বিভব প্রাচীর সম্পর্কে জানবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বায়াস সম্পর্কে পড়ব। আচ্ছা, তো শুরুতে আমরা এন টাইপ অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের কৌশল সম্পর্কে জেনে আসি। তার আগে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী দেখতে কেমন সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা একটা বক্স আঁকি, যে বক্সের মধ্যে আমরা হচ্ছে বলতে পারবো যে এর মধ্যে হচ্ছে আমাদের মুখ্য এবং গৌণ বাহকগুলো আছে। আচ্ছা, যেহেতু আমরা এন টাইপ শিখতেছি, তা আমাকে বলো এন টাইপের মুখ্য বাহক কে ছিল? ইলেকট্রন। আর গৌণ বাহক হোল। আচ্ছা, তো আমাদের এই যে এন টাইপ আমাদের হচ্ছে মানে অঙ্কনের কৌশল বা হচ্ছে তোমার তড়িৎ পরিবহনের মধ্যে যেহেতু গৌণ বাহক হচ্ছে হোল, মানে গৌণ বাহক তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না বা তড়িৎ পরিবহনে সক্রিয় অংশগ্রহণ করে না, তাহলে আমাদের গৌণ বাহক নিয়ে কোনো কাজ নাই, আমাদের শুধু ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এন টাইপে কি সৃষ্টি হয়েছিল? মানে যে বদ্ধ একটা আয়ন সৃষ্টি হয়, সেটা কেমন আয়ন? বদ্ধ কোন আয়ন? এন টাইপের সৃষ্টি হয় বদ্ধ ধনাত্মক দাতা আয়ন, তাই তো? তার মানে যে এরকম দেখতে হবে একটা। আচ্ছা, তো আমরা হচ্ছে মনে করো সাপোজ ছয়টা, আমরা হচ্ছে ছয়টা আর্সেনিক দিয়ে কাজ করলাম, ছয়টা আর্সেনিক মিশাইছি। তাহলে ছয়টা আর্সেনিক মিশালে আমাদের ইলেকট্রন কয়টা তৈরি হবে? শুরুতে ছয়টাই তৈরি হবে। মনে আছে তো? পড়ছো ঠিক মতো? যে কয়টা যে কয়টা আর্সেনিক সে কয়টা ইলেকট্রন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ছয়টায় আর্সেনিক দিয়ে কাজ করছি, আমাদের ইলেকট্রনও ছয়টা। আমি লাল কালি দিয়ে দিচ্ছি ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন দেখতে তোমার হচ্ছে মানে কেমন হবে? এরকম গোল করে দিবা। আর হোল হবে হচ্ছে তোমার এই যে ফাঁকা থাকবে। হ্যাঁ, তা আমি আমাদের বোঝার সুবিধার্থে এইভাবে করে দিচ্ছি, বা আকার সুবিধার্থে বলতে পারো। ওকে, এই হলো আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, এন টাইপ অর্ধপরিবাহীতে তাপ দিলে তারপরে আমাদের আরো ইলেকট্রন তৈরি হবে, সেটা আলাদা ব্যাপার। সেই জন্য ইলেকট্রন বেশি থাকে বলে আমাদের এন টাইপকে আমরা, মানে সরি, এই অর্ধপরিবাহীটাকে আমরা এন টাইপ বলি কেন? কারণ আমাদের এক্সেসিভ মাত্রায় ইলেকট্রন থাকে। তো আমরা সেদিকে না যাই, আমাদের ইলেকট্রন বেশি থাকুক কম থাকুক আমরা এই পর্যায়ে আনি, কারণ আমাদের ইলেকট্রন বেশি কখন দিব? যখন আমাদের হোলের সাপেক্ষে ইলেকট্রনকে বেশি দেখাতে হবে। কিন্তু আমরা তো এখানে হোল নিয়ে কাজ করব না, কারণ আমাদের মানে এর মধ্যে হোল থাকবে, কিন্তু হোল তড়িৎ পরিবহনে সক্রিয় অংশগ্রহণ করবে না। তাহলে আমাদের এন টাইপ নিয়ে কাজ বলতে এতটুকুই। আচ্ছা, তো আমরা এবার এন টাইপের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় কিভাবে সেটা একটু শিখে আসি। তাহলে আমরা এখন তড়িৎ পরিবহনের মূল উদ্দেশ্য কি? অবশ্যই এটা ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে আমাদের। কি ব্যাপার? অবশ্যই আমাদেরকে এটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা লাগবে। এভাবে রাখলাম। তুমি চাইলে ঘোরাও দিতে পারো, মানে এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, যে পাশে তোমার দিতে মন চায় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বর্তনীতে আমার সুইচ থাকে, আমরা ওই অধ্যায়ে পড়ে আসছি, একটা সুইচ থাকে, দিলাম একটা সুইচ। আচ্ছা, আমরা আর কিছু যুক্ত না করি, আমরা জাস্ট এই পর্যন্তই রাখি, আমরা সরল বর্তনী দিয়ে শিখে ফেলি যে আসলে ঘটনা কি করতেছে। আচ্ছা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, খেয়াল করবা। আচ্ছা, এইটা তো পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, এতটুকু তো বুঝো নাকি? কনফিউশন আছে কোনো এটা নিয়ে? ব্যাটারির বড় প্রান্ত তোমার পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এইবার বলো যে হচ্ছে ইলেকট্রন কোন প্রান্ত দিয়ে কোন প্রান্তের দিকে যাবে? ভালো করে পড়াইছিলাম কিন্তু এই টপিকটা। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু আমরা জানি যে, আচ্ছা আমি একটু রিক্যাপ করে দিই তোমাদেরকে, মনে যদি না থাকে। আমাদের তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে? ধনাত্মক প্রান্ত থেকে। লিখে নাও যদি মনে না থাকে, তড়িৎ পরিবাহিত হয় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। এই কথাটা আমরা কেন বলি সেই উত্তর আজকে আমরা পাবো, বা আজকে আমরা শিখবো আসলে কেন আমরা এই কথাটা বলি। কিন্তু আমরা এও জানি যে ইলেকট্রন প্রবাহিত হয় নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, অর্থাৎ এই পাশ থেকে সৃষ্টি হবে ইলেকট্রন, এই যে এখান থেকে সৃষ্টি হবে। কিন্তু কেন? আমরা তো জানি যে ইলেকট্রন প্রবাহিত হওয়ার কারণেই তড়িৎ প্রবাহিত হয়, মানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বলে আমাদের কারেন্ট সৃষ্টি হচ্ছে, বা তড়িৎ মানে প্রবাহিত হচ্ছে বা পরিবাহিত হচ্ছে, যেটাই বলো। তাহলে কেন ইলেকট্রন প্রবাহের দিক আর কারেন্ট প্রবাহের দিক হচ্ছে ভিন্ন? এরকমটা হওয়ার কারণ কি? আজকে আমরা এই কারণটা জানবো, এটা শিখবো। তো আমরা এতটুকু জানি যে হচ্ছে এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন তৈরি হবে। কি নয়েজ হচ্ছে কোথায়? নয়েজ হচ্ছে না একটা? তোমাদের হচ্ছে?
আমার এখানে হচ্ছে অফ হয়েছে। ওকে, দাঁড়াও দাঁড়াও। ওকে, তো হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন ইলেকট্রন প্রবাহিত হয় কোন পাশ থেকে? ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। আর কারেন্ট ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, অর্থাৎ কারেন্ট সৃষ্টি হবে এই যে এখান থেকে, এদিক থেকে এদিকে। কারেন্ট যাবে এই পাশ থেকে, কিন্তু ইলেকট্রন যাবে কোন পাশ থেকে? এই পাশ থেকে। ইলেকট্রন প্রবাহের দিক আর কারেন্ট প্রবাহের দিক হচ্ছে ভিন্ন, ঠিক আছে? আচ্ছা, এটা কেন সেটা আমরা শিখবো আজকে। আপাতত আমরা এতটুকু জানলাম। ওকে, তাহলে আমাদের ইলেকট্রন তৈরি হবে কোন পাশ থেকে, যাবে কোন পাশ থেকে? ওহো, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রন প্রবাহিত হয় হচ্ছে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডের দিকে, অর্থাৎ এই পাশ থেকে তৈরি হবে ইলেকট্রন। আর তড়িৎ প্রবাহিত হয় কোন পাশ থেকে? পজিটিভ পাশ থেকে। আচ্ছা, তো আমরা যেহেতু এন টাইপ নিয়ে কাজ করতেছি, আমরা এখন দেখবো যে আসলে এই এন টাইপ অর্ধপরিবাহের মধ্য দিয়ে এন টাইপ অর্ধপরিবাহীর এন টাইপ অর্ধপরিবাহের মধ্য দিয়ে কিভাবে আমাদের তড়িৎ প্রবাহিত হয় সেটা আমরা শিখবো এখন। তাহলে আমাদের এই যে তোমার হচ্ছে নেগেটিভ সাইড, তাই না? নেগেটিভ সাইড থেকে কি হবে? এই পাশ থেকে ইলেকট্রন যাওয়া শুরু করবে। তাহলে আমরা একটু চিহ্নিত করি। এই একটা ইলেকট্রন, 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 ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলো যাচ্ছে এই পাশ থেকে, যদি আঁকাটা খুবই বিধ্বংসী হয়েছে। আচ্ছা, তাহলে এবার দেখো কি হবে। এই যে এই পাশ থেকে ইলেকট্রন তৈরি হলো, তাই না? ইলেকট্রনগুলো তৈরি হয়ে এই পাশ থেকে যাচ্ছে। তাহলে এখন দেখো তো, এই যে ইলেকট্রনটা এখানে আসলো, এই একটা ইলেকট্রনই মনে করো, আমরা একটা দিয়েই শিখি। একটা তো না, অনেকগুলো তৈরি হবে এখান থেকে। মনে করো এই ইলেকট্রনটা এখানে তৈরি হলো, তৈরি হয়ে পাশ থেকে যাচ্ছে। এখন দেখো তো, এই ইলেকট্রনটা গিয়ে গিয়ে এটাকে ধাক্কা দিবে না? এই যে ইলেকট্রনটাকে, এটা তো ইলেকট্রন, ধাক্কা দিবে না? যেহেতু তারা, আমরা জানি কি, মানে সেম যারা হচ্ছে আমাদের, মানে যদি সম সম চার্জ হলে কি হয়, সমধর্মী চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করবে। তাহলে এই ইলেকট্রন গিয়ে এটাকে আঘাত করবে বা ধাক্কা দিবে। এই ধাক্কা দিলে এইটা গিয়ে আবার এটাকে ধাক্কা দিবে, এইটা গিয়ে আবার এটাকে ধাক্কা দিবে। দিলে এইটা বের হয়ে গিয়ে এখানে চলে আসবে। তারপরে তারপরে দেখো আবার এইটা গিয়ে আবার এটা এখানে আসছে, তাহলে এইটা কি করবে? এইটা গিয়ে এটাকে ধাক্কা দিবে। তারপর এটা গিয়ে এটাকে ধাক্কা দিবে, এটা গিয়ে এটাকে ধাক্কা দিবে, এটা গিয়ে দেখা যাবে এটাকে ধাক্কা দিচ্ছে। তাহলে এখান থেকে ইলেকট্রন বের হওয়া শুরু করবে। তাহলে এই পাশ থেকে যাবে, গিয়ে এই বর্তনী ক্রস করবে। তাহলে ইলেকট্রনটা এই পাশ থেকে তৈরি হলো, এই পাশ থেকে তৈরি হয়ে এই পাশ থেকে সুন্দর করে যাওয়া শুরু করলো। গিয়ে যখন এই যে আমাদের এন টাইপ অর্ধপরিবাহের মধ্যে ঢুকবে, তখন কি করবে? ঢুকে ঢুকে এর যে মুখ্য বাহক ছিল, মানে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী যে মুখ্য বাহক ইলেকট্রন, সেগুলোকে ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে সেইগুলো তো এর মধ্যেই সচল ছিল, শুধুমাত্র শুধুমাত্র এই মানে হচ্ছে অর্ধপরিবাহের মধ্যে এগুলা মুক্তভাবে বিচরণ করতেছিল। এরা তো মানে এখান থেকে বেরোচ্ছিল না যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাটারি কানেক্ট করছি, বা হচ্ছে আমি সুইচ লাগাইছি, অন করছি। সুইচ লাগানোর পরে আমি অফ রাখা অবস্থা কিন্তু শুধুমাত্র এর মধ্যেই থাকবে। তার দিলেই যে এখান থেকে বের হয়ে যাবে তা কিন্তু না। যখন আমি এরকম বিভব দিব, তড়িৎচালক বল প্রয়োগ করব, তখনই কিন্তু ইলেকট্রনগুলো গিয়ে একে আঘাত করে এটাকে এই যে অর্ধপরিবাহের মধ্য থেকে বের করে নিয়ে আসবে, তার দিয়ে প্রবাহিত করা শুরু করবে। অর্থাৎ তখন আমাদের এই এন টাইপ অর্ধপরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন যাতায়াত শুরু করবে। এইভাবেই কিন্তু মূলত কি হচ্ছে, এন টাইপ অর্ধপরিবাহের মধ্য দিয়ে আমাদের ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এভাবে কারেন্ট প্রবাহিত হবে। বোঝা গেল কিভাবে হচ্ছে?
না হ্যাঁ, কারেন্টের দিক উল্টা সেটা আমরা বলতেছি। হ্যাঁ, ওটার ব্যাখ্যা আমরা পি টাইপ পড়ার পরে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে লিখো যে হচ্ছে আমাদের মানে একটা জাস্ট নোট নিয়ে নাও, আমাদের এইটা থেকে আমরা কি শিখলাম। এটা থেকে শিখলাম যে ইলেকট্রন প্রবাহের মানে পি টাইপ অর্ধপরিবাহীতে, সরি এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। ইলেকট্রন প্রবাহিত হয় ডান থেকে বাম দিকে। দেখছো? লিখছো? হ্যাঁ, তাহলে আচ্ছা, ওই প্রশ্নের আনসার আমরা পি টাইপ থেকে শিখবো। পি টাইপে আমরা ওটার ব্যাখ্যা দিব যে কিভাবে আমরা দেখতেছি যে ইলেকট্রনের প্রবাহের দিক এবং কারেন্ট প্রবাহের দিক দুইটা ভিন্ন ভিন্ন দিক কিভাবে হচ্ছে। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ডান থেকে বাম দিকে, কারেন্ট কেন বাম থেকে ডান দিকে হবে। আচ্ছা, সেটা আমরা পি টাইপ থেকে শিখবো এখন। ওকে, তাহলে এন টাইপ থেকে আমরা কি শিখলাম? যে ব্যাটারির নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, বা এই পাশ থেকে ইলেকট্রন তৈরি হয়ে এটাকে আঘাত করে এই পাশ থেকে বের করে নিয়ে আসবে, এবং তখনই আমাদের এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বা হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, এবার দিক কোনটা সেটা আমরা পি টাইপ থেকে শিখে আসি, তারপর আমরা এন টাইপে আবার বলবো। আচ্ছা, এখান থেকে শিখে আসি। ওকে, এবার দেখো আমাদের যে আমাদের পি টাইপ ছিল, পি টাইপে আমাদের হচ্ছে মুখ্য বাহককে হোল। আচ্ছা, তাহলে আমরা পি টাইপে আমাদের মুখ্য বাহক যদি হোল হয়, তাহলে আমরা মুখ্য বাহকগুলোকে একটু কালো মানে কালো সাইন দিয়ে চিহ্নিত করি। দেখো, তাহলে এগুলোকে আমরা হোল তৈরি করে দিচ্ছি। জায়গা মতো পড়তেছে না, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট এটা মুছে নেই। ওকে, তাহলে আমরা হোল আঁকি। আচ্ছা, আগে হোল আঁকা ঠিক হয় নাই আমাদের। আচ্ছা, ওটা আমরা বুঝে বুঝে নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের পি টাইপ অর্ধপরিবাহীতে আমাদের পি টাইপে আমাদের যে একটা হচ্ছে বদ্ধ আয়ন তৈরি হয়, এটা কেমন? ওটা হচ্ছে আমাদের বদ্ধ কেমন ঋণাত্মক গ্রহিত আয়ন। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ সাইড দেই। তাহলে আমরা যদি 6টা অ্যালুমিনিয়াম দিয়ে কাজ শুরু করি, তাহলে আমাদের শুরুতেই হোল তৈরি হবে কয়টা? 6টা। তাহলে যে আমাদের 6টা হয়ে গেল। আচ্ছা, এটা নিচে হবে, যে অসুবিধা তোমার যেভাবে আঁকবা সেভাবেই হবে। ওকে, তাহলে এবার এখানে কি হচ্ছে দেখো, খেয়াল করো। তাহলে আমরা পি টাইপ শিখতেছি, আমরা কিন্তু হচ্ছে এটাও জানি যে আমাদের এই নেগেটিভ সাইড থেকে তৈরি হবে ইলেকট্রনের সব ক্ষেত্রেই। পি টাইপ বলো এন টাইপ বলো, সব ক্ষেত্রে ব্যাটারি নেগেটিভ সাইড থেকে তৈরি হবে ইলেকট্রন। আর কারেন্ট প্রবাহিত কোন দিকে? পজিটিভ সাইড থেকে নেগেটিভের দিকে। এইটার কারণটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে আমরা এখন এন টাইপ সরায়ে ওই একই বর্তনীর মধ্যে পি টাইপ হচ্ছে সেমিকন্ডাক্টরকে যুক্ত করছি। আচ্ছা, এইবার একই কাহিনী ঘটবে। এখান থেকে আমরা আমাদের গত ক্লাসে ভালো করে পড়ে আসছি যে হোল সচল না, হোল হচ্ছে একটা মানে হচ্ছে অচল বাহক। কিন্তু ওটাকে দেখলে আপাত দৃষ্টিতে সচল বলে মনে হয়, কিন্তু আসলে হোল কিন্তু সচল না। আচ্ছা, তো এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে তৈরি হবে, তৈরি হয়ে এপাশ থেকে যাবে, এপাশ থেকে যাবে, গিয়ে এখানে আসবে। আচ্ছা, আসার পরে এখানে কি ঘটনা ঘটবে? আসার পরে এই ইলেকট্রনটা এখানে আসবে, এসে এই হোলের সাথে যুক্ত হয়ে কি করবে? এই হোলকে নিষ্ক্রিয় করে ফেলবে না? এটা পজিটিভ নেগেটিভ দুটো মিলে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এই হোল নিষ্ক্রিয় হয়ে গেল, তাহলে আমরা এটা মুছে দেই। আচ্ছা, এই হোলও নিষ্ক্রিয় হয়ে গেল, এই ইলেকট্রন নিষ্ক্রিয় হয়ে গেল। আচ্ছা, তাহলে কাজ শেষ। এইবার এই ইলেকট্রন ঢুকবে, ঢুকে এর সঙ্গে বাইন্ড করবে, তাহলে কি হবে? এই দুটো আউট হয়ে গেল না? এটাও শেষ, এটাও শেষ। আচ্ছা, একইভাবে এইভাবে এইটা গিয়ে এটাকে, তারপরে এইটা গিয়ে হচ্ছে আমাদের পরেরটাকে, পরেরটা গিয়ে তার পরেরটাকে, মনে করে এইভাবে করে হচ্ছে আমাদের হোলগুলোকে নিষ্ক্রিয় করবে। তাহলে আমাদের এটা হোল শূন্য হয়ে গেল, ঠিক আছে, হোল নিষ্ক্রিয় হয়ে গেল। কিন্তু আমাদের বর্তনীর যে আমাদের ব্যাটারি, এটা তো আমরা অফ মানে খুলে নিই নাই, এটা তো এখনো মানে বর্তনীর মধ্যেই আছে। এটা তো সচল অবস্থাতেই আছে এবং এটা কারেন্ট প্রবাহিত করতেছে, এবং এটার মধ্যে যে বিভব আছে 5 ভোল্ট বা 6 ভোল্ট বা 10 ভোল্ট যাই আমরা দিছি না কেন, ইলেকট্রন তো ছাড়তেই থাকবে। তাহলে আমাদের প্রথম ইলেকট্রনগুলো যেগুলো আমরা ছাড়ছিল সেগুলো হোলকে নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত হয়ে গেল। তখনও কিন্তু এ পাশে কোনো ইলেকট্রন নাই, তখনও কিন্তু তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হয় নাই, তখনও কিন্তু মানে এর মধ্য দিয়ে ইলেকট্রন গিয়ে এই পাশে আসে নাই। তখন যে ইলেকট্রনগুলো আমরা মানে প্রবেশ করছিল এর মধ্যে, সেগুলো শুধুমাত্র হোলকে নিষ্ক্রিয় করার কাজে ইউজড হয়ে গেছে। কিন্তু আমি তো বর্তনী থেকে ব্যাটারি খুলে নিই, এখনো তড়িৎচলক বল কার্যকর আছে। তাহলে এখান থেকে আবার তৈরি হবে ইলেকট্রন, এই পাশ থেকে যাবে, গিয়ে এখন আর এখানে কোনো সমস্যা নাই, এখন সে এখান থেকে পাস করবে।
পাস করবে, এখান থেকে পাস করে এই পাশ থেকে বের হবে। এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রনগুলা শুরুতে এখানে আসলো, আসার পর দেখো কি হচ্ছে, এই যেখানে হোল ছিল এই হোলটাকে নিষ্ক্রিয় করার কাজে সেই ইলেকট্রনটা ইউজড হয়ে গেছে। কিন্তু দেখতে এমন মনে হবে যখন আমরা বাইরে থেকে মনে করো দেখবো বা হচ্ছে আমরা বর্তনীতে খেয়াল করবো, তখন দেখতে এমন মনে হয় যে ইলেকট্রনটা যেন এখান থেকে এখানে আসে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। দেখতে মনে হবে যে ইলেকট্রনগুলা হোলের মধ্যে ঢুকতেছে, ঢুকে এটাকে নিষ্ক্রিয় করতেছে, নিষ্ক্রিয় করে আবার এখান থেকে উঠে যাচ্ছে। আবার এই হোলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, এই হোলটা আবার হোলে পরিণত হচ্ছে, পরিণত হয়ে পরের হোলটা এসে আবার এর উপর উঠতেছে, উঠে কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় করতেছে এটাকে, পরে আবার গিয়ে এটাকে নিষ্ক্রিয় করতেছে। তো এর আগে ইলেকট্রনটা এটাকে নিষ্ক্রিয় করা অবস্থায় ছিল, সেইটা আবার উঠে গিয়ে এটাতে যাচ্ছে, আবার পরেরটা গিয়ে এটাতে আসতেছে। এতে করে দেখলে এমন মনে হয় যে আসলে দেখলে মনে হবে যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না, মনে হবে যে হোল প্রবাহিত হচ্ছে। মানে বাইরে থেকে দেখলে ব্যাপারটা দেখতে মনে হবে যে আসলে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে না, যেন হোল প্রবাহিত হচ্ছে। কারণ একটা মুহূর্তের জন্য এইটা নিষ্ক্রিয়, আবার এইটা এখানে আসতে আসতে তার মুহূর্তে মনে হবে যে না এটা সচল অবস্থায় আছে। অর্থাৎ আমাদের পি টাইপ অর্ধপরিবাহিত যেহেতু হোল হচ্ছে আমাদের মুখ্য বাহক, ঠিক আছে, হোল যেহেতু মুখ্য বাহক সেহেতু আমাদের দেখলে মনে হয় যে হচ্ছে হোল সচল অবস্থায় আছে। কিন্তু আসলে হোল সচল না, আমরা আমরা গত ক্লাসে পড়ে আসছি যে হোল হচ্ছে মানে অচল, হোল নিজে নিজের জায়গাতে থাকে, এটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে মানে ওর অবস্থান চেঞ্জ করে না। কিন্তু হ্যাঁ, একটা মুহূর্তের জন্য ওই হোলটা নিষ্ক্রিয় হয়, আবার কিছুক্ষণের জন্য ওটা আবার সক্রিয় হয়। ব্যাপারটা এরকম যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে উঠে মানে প্রথম ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখানে আসে, এখানে এসে সেকেন্ড ইলেকট্রনটা আসতে আসতে এটা আবার এটাতে যে জাম্প করে, তো এইটা এখানে গিয়ে জাম্প করা আর এইটা এখানে আসার মুহূর্তে এইটা আবার সচল হয়। যখন আবার এটা এর মধ্যে গিয়ে ঢুকে পড়ে তখন এটা নিষ্ক্রিয় হয়ে যায়। দেখা যাবে সেই মুহূর্তে প্রথমটা গিয়ে এখানে বসছে, অর্থাৎ তখন দুইটা নিষ্ক্রিয়। এরপরে এইটা উঠে যখন এটা যেতে যাবে, যেতে যাওয়ার সময় এইটা যখন মাঝখানে আর এইটা যখন উঠে এই মাঝখানে আসছে, সেই মুহূর্তে এটা আবার সচল হয়ে গেছে। যখন মাঝখান থেকে এসে এর মধ্যে ঢুকবে তখন এটা নিষ্ক্রিয় হবে। অর্থাৎ এই পর্যায়ক্রমিক ব্যাপারটা এমন বাইরে থেকে দেখলে এমন মনে হয় যে হোলগুলা শুরুতে, যেহেতু দেখো বাইরে থেকে দেখলে এমন মনে হবে, দেখো যেহেতু ইলেকট্রনটা বাম দিক থেকে মানে সরি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে এদিকে উঠতেছে, তাহলে বলো তো সবার প্রথমে নিষ্ক্রিয় হবে কোনটা? ভালো করে খেয়াল করে বলো। এই তিনটা হোল দেখো, খেয়াল করো, এইটা এক নাম্বার, না সরি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। বলো তো সবার আগে এই ইলেকট্রন দ্বারা নিষ্ক্রিয় হবে কোন হোলটা? এ বি সি এর মধ্যে কোনটা সবার আগে? সি। তারপরে কোনটা? বি। এরপরে এ। তাহলে দেখো তো সি আর বি নিষ্ক্রিয় থাকা অবস্থায় সক্রিয় কোনটা? এ না? আচ্ছা, সি নিষ্ক্রিয় থাকার সময় সক্রিয় কোনটা? বি। আবার কোনো ইলেকট্রন না আসার আগে সক্রিয় কোনটা? সি, তাই না? তাহলে দেখো তো সক্রিয়তার দিক থেকে হোল কোন পাশ থেকে কোন পাশে? নিশ্চয়ই এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, এরকম না? বুঝো নাই? আবার বলি, ভালো ভালো করে শুনো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা এই নেগেটিভ প্রান্ত থেকে কোন দিকে যাচ্ছে? এই হচ্ছে বর্তনীর মধ্যে ঢুকতেছে। তাহলে বর্তনীর মধ্যে ঢুকে সে কি করে? আমি যেটা বললাম যে শুরুতে হচ্ছে, দাঁড়াও তাহলে এই ব্যাপারটা মুছে দিই, আমরা ভালো করে শিখি আর একটু। দেখো আমাদের যে বক্সটা ছিল, এই বক্সের মধ্যে আমাদের কি ছিল? এখানে হচ্ছে আমাদের তিনটা হোল আছে, দেখো তিনটা হোল। ওই ওই চিত্রটা কিন্তু মেন চিত্র, আমরা এখানে বোঝার জন্য একটু আলাদাভাবে আঁকতেছি। তো আমাদের এখানে আমরা একটা ব্যাটারিতে লাগাইছি, ব্যাটারি হচ্ছে আমাদের এই পাশে দিচ্ছে নেগেটিভ সাইড, এই পাশে দিচ্ছে পজিটিভ সাইড, তাহলে এখান থেকে ইলেকট্রন তৈরি হবে। আচ্ছা, তো ইলেকট্রনগুলোকে আমরা মনে করো কালো কালি দিয়ে চিহ্নিত করি, কালো রং, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই এই নীল যে গোল গোলগুলো এগুলো হচ্ছে হোল। আচ্ছা, তো দেখো আমরা জানি ইলেকট্রন তৈরি হবে হচ্ছে এই পাশ থেকে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে বাম দিকে, এই পাশ থেকে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের দিক। আচ্ছা, তো দেখো তো আমরা এটা শিখলাম যে যখন এই যে আমরা ইলেকট্রনের নামকরণ করি একটু, তাহলে আরো আরো বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে পি ইলেকট্রন, এটা কিউ, এটা আর। আর আমাদের হোলের নাম দিই আমরা, হোল হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা দেখো তো তাহলে যখন আমরা এটা বুঝলাম যে আমাদের এই পাশ থেকে ইলেকট্রনগুলো এই পাশে যাবে, মানে ডান দিক থেকে বাম দিকে যাবে, তাহলে হলুদটা দিয়ে দেখাই। আচ্ছা, তাহলে পি ইলেকট্রনটা গিয়ে সিতে গেল,
দেখো যখন পি ইলেকট্রনটা সিতে আসছে তখন কি, পি ইলেকট্রনটা সি হলে আসছে, তখন কি এই সি হোলটা নিষ্ক্রিয় হয়ে যাবে না? তখন সচল কোনটা কোনটা, এ আর বি? আচ্ছা, তাহলে এবার পি ইলেকট্রন যখন সি থেকে বিতে যাবে, সি থেকে বিতে এখনো যায় নাই, এই মাঝামাঝিতে আছে, মনে করো এইখানে আছে, তখন দেখো তো সি সচল না? তখন কিন্তু এখানে সিতে কোনো ইলেকট্রন আসে নাই, তখন কি সি সচল হয়ে গেছে না? সচল হয়ে গেছে। এরপরে এই মুহূর্তে যখন বি, বিতে যখন পি গিয়ে পৌঁছাইছে, পি ইলেকট্রন যখন বি হলে গিয়ে পৌঁছাইছে, তখন বি নিষ্ক্রিয় হয়ে গেছে। সেই মুহূর্তে আবার কিউ এসে সিতে ঢুকছে, দেখো তখন সচল একমাত্র কোনটা তখন, এ। তাহলে সচল মানে হোল সচলতার দিক থেকে, মানে সক্রিয় হোলের দিক থেকে হোলটা কেমন ভাবে দেখো তো, মানে সচল হোলের দিকটা কেমন, নিশ্চয়ই এ আগে সচল হচ্ছে, তাই না? এ সচল না আগে, বি আসছে কিন্তু নিষ্ক্রিয়। এবার দেখো যখন বি থেকে ইলেকট্রনটা এ তে গেল, তখনও কিন্তু সি থেকে বি তে আসে না, তখন সচল একমাত্র কোনটা, বি নাম্বারটা না? বি। আচ্ছা, তারপরে বি এর ইলেকট্রন এ তে গেল, সি এরটা বি তে আসলো, তখনও সি তে মনে করো আর গিয়ে পৌঁছায় না, তখন সচল কোনটা, সি। তাহলে হোলের সচলতার দিক থেকে কোন দিকে, নিশ্চয়ই এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, এরকম না? হ্যাঁ, তাহলে হোল প্রকৃতপক্ষে সচল না, হোল কিন্তু অচল। হোল তার নিজের জায়গাতেই থাকে, হোল কখনোই তার অবস্থান এ বি তে যাচ্ছে না, বি এ তে যাচ্ছে না, তার অবস্থান সেখানেই আছে। এবং আমরা এটাও জানি যে হোল কিন্তু ভ্যানিশ হয়ে তো উধাও হয়ে যাবে না, হোল ওর মধ্যে থাকবে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ইলেকট্রনের দ্বারা। তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ডান থেকে বাম দিকে, গিয়ে প্রথমে সি কে নিষ্ক্রিয় করে, তখন এ আর বি সক্রিয় থাকে, সি থেকে বি তে গিয়ে বি কে নিষ্ক্রিয় করে, এর মধ্যে আরেকটি ইলেকট্রন এসে সি কে নিষ্ক্রিয় করে, তখন এ একমাত্র সক্রিয় থাকে, তাহলে এই যে সক্রিয় এ। তারপরে বি এরটা এ তে আসে, তখন বি সক্রিয়, সি তে যায়, তাহলে বি নাম্বার সক্রিয় থাকে, তখন বি এরটা এ তে আসে, সি এরটা বি তে যায়, তখন সি নাম্বার সক্রিয় থাকে। এভাবে করে দেখতে পাচ্ছি যে আমরা ইলেকট্রন ডান দিক থেকে বাম দিকে গেলেও হোলটা আমরা দেখতে পাচ্ছি সক্রিয় হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তাই না? তাহলে ইলেকট্রনটা যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে, কোনো অসুবিধা নাই, কিন্তু হোল হোল যাচ্ছে না, হোল নিজের জায়গায় থাকতেছে, হোল চেঞ্জ হয় না, এটা আমরা জানি। কিন্তু দেখলে, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে সক্রিয়তার দিক থেকে হোলটা একমাত্র দেখা যায় শুরুতে এ সক্রিয়, এরপরে বি সক্রিয়, তারপরে সি সক্রিয়, তুমি এখানে যদি আরো দাও তাহলে ডি সক্রিয়। মানে ব্যাপারটা এমন হবে যে এই বাম দিক থেকে ডান দিকে। তাহলে আমরা এই যে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে আসলে হোল চেঞ্জ হয় না, তার অবস্থানটা সেই অবস্থানে থাকে, কিন্তু দেখলে মনে হয় যে আসলে হোলটা বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, কারণ যখন এ সচল তখন এদিকে আর কোনো হোল নাই, একমাত্র এ কে দেখা যাচ্ছে। খানিক পরে দেখা যাচ্ছে বি নাম্বারটা সচল, এ আর সি নাই, তাহলে মনে হচ্ছে যে এই হোলটাই এখানে গেছে, আসলে তা হয় না, এ এখানে থাকে, কিন্তু মানে দেখলে মনে হয় যে এ নাম্বারটা তো নাই, তাহলে এটাই এখানে গেছে। আচ্ছা, তারপরে দেখা যায় খানিক পরে যে বিও নাই, এও নাই, সি নাম্বারটা দেখা যাচ্ছে, এটা মনে করা হয় যে মাঝখানেরটাই এ পাশে গেছে, অর্থাৎ মনে হচ্ছে যে হোল প্রবাহিত হয়। তাহলে আমরা এই যে পি টাইপ অর্ধপরিবাহীর যে আমাদের কারেন্ট প্রবাহের কৌশল, এখান থেকে আমরা কি শিখলাম, ইলেকট্রন প্রবাহিত হয় ডান দিক থেকে বাম দিকে, কিন্তু হোল কোন দিকে প্রবাহিত হয়, বাম দিক থেকে ডান দিকে। যেহেতু হোল হোল হচ্ছে পজিটিভ, এবং আমাদের বর্তনীতে বেশিরভাগ ক্ষেত্রে পি টাইপ জাংশনে, সরি, বর্তনীতে আমরা পি টাইপ অর্ধপরিবাহী ইউজ করি সর্বদাই বেশিরভাগ ক্ষেত্রে, কারণ কি এন টাইপ অর্ধপরিবাহী তৈরি মানে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তোমার রিভার্স বায়াসের ক্ষেত্রে, বা রিভার্স বায়াসে আমরা এন টাইপটাকে আগে রাখি, পি টাইপটাকে পরে রাখি। মানে বর্তমানে ধনাত্মক প্রান্তের সাথে আমরা এন টাইপ লাগালে তৈরি হয় রিভার্স, আমরা আরো ভালো করে শিখবো বায়াস করার সময় শিখবো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পজিটিভ টাইপটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের যন্ত্রপাতিতে ইউজ করি, পি টাইপটাই বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর। যেহেতু পি টাইপে মুখ্য বাহক হচ্ছে হোল, এবং পি টাইপে আমরা এটা ধরে নেই, যদিও আমরা জানি ইলেকট্রন ছাড়া অন্য কোনো বাহক প্রবাহিত হতে পারে না, একমাত্র ইলেকট্রনের সচল, কিন্তু আমরা এটা মানে এটা ধরে নিছি যে পি টাইপে আমাদের মুখ্য বাহক হচ্ছে হোল, কারণ হোলের সংখ্যা বেশি। এবং আমরা এটাও আপাতত ধরে নিছি যে হোল প্রবাহিত না হলেও আমরা এটা মেনে নিছি যে পি টাইপ অর্ধপরিবাহীতে হোলই তড়িৎ পরিবহন করে, যদিও করে না তবু আমরা ধরে নিছি, কারণ কি হোলের সংখ্যা বেশি, নিষ্ক্রিয় হোক সক্রিয় হোক যেভাবেই হোক হোলই আমাদের তড়িৎ পরিবহন করে। এখানে যে আমরা যে ভ্যাকসিন দিচ্ছি, আমরা আমাদের মেডিকেলেশনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আমরা জানি যে ভ্যাকসিনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে নিয়ে এসে আমাদের পুশ করতেছে না, পুশ করছে ডাক্তাররা, বা হচ্ছে আনতেছে যে ড্রাইভার গাড়িতে করে, বা আসার সময় যে জাহাজে করে আসছে, জাহাজের যে নাবিক, আমরা কাউকে থ্যাঙ্কস দিচ্ছি না। আমরা ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেলে থ্যাঙ্কস দিচ্ছি কাকে, প্রধানমন্ত্রীকে, থ্যাঙ্কস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু পেছনে তো কাজ করছে অনেকে, তো এখানে ব্যাপারটা এরকম যে আমরা
যেহেতু হোলের সংখ্যা বেশি, এই জন্য হোলকে যদি আমরা মানে না বলি যে ভাই তুমি পি টাইপের তড়িৎ পরিবহন করো, এটা যদি স্বীকার করে না নেই, তাহলে হোল রাগ করবে যে ভাই আমি এত সংখ্যায় তোমরা আমাকে স্বীকৃতি দিচ্ছ না, তো হলো না। এই জন্য পেছনে ইলেকট্রন কাজ করে, কিন্তু আমরা হোলকেই ধরে নেই যে হোল হচ্ছে আমাদের মুখ্য বাহক পি টাইপে, অর্থাৎ পি টাইপে আমাদের তড়িৎ পরিবহনটা হোলই করে। তো যেহেতু আমাদের পি টাইপ অর্ধপরিবাহীটা বহুল ব্যবহৃত, আমরা বেশিরভাগ যন্ত্রপাতিতে পি টাইপ ইউজ করি, এবং পি টাইপের মুখ্য বাহক হচ্ছে হোল, এবং হোল প্রবাহের দিক হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এবং এটাও মেনে নিছি আমরা যে হোলই আমাদের কারেন্ট বা আমাদের বিদ্যুৎ পরিবহন করে। তাহলে বলো এবার বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে? বাম থেকে ডান, ডান থেকে বাম। বাম থেকে ডান কেন, বোঝা গেছে এবার? যেহেতু আমাদের বহুল ব্যবহৃত হচ্ছে পি, পি আমরা বেশি ইউজ করি, আমাদের সকল যন্ত্রপাতিতে বেশিরভাগ ক্ষেত্রে পি টাইপ থাকে, কেননা পজিটিভের সাথে নেগেটিভ সাইড যোগ করলে রিভার্স বায়াস তৈরি হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা পি টাইপটা ইউজ করি, আর পি টাইপের ক্ষেত্রে মুখ্য ভাগ হচ্ছে হোল, হোলই তড়িৎ পরিবহন করে। যেহেতু পি টাইপে হোল তড়িৎ পরিবহন করে, তাই আমরা এটাও মেনে নিছি যে তড়িৎ প্রবাহের দিক আর হোলের দিক সেম। যেহেতু হোলের দিক আর আমাদের কারেন্টের দিক সেম, তাহলে হোল প্রবাহিত হচ্ছে বাম থেকে ডান দিকে, তাহলে কারেন্টও তাই বাম থেকে ডান দিকে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার তিনটা অনুসিদ্ধান্ত লিখে নাও, তিনটা, 1 2 3। প্রথমটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ ঘটে ডান থেকে বামে, হোলের প্রবাহ ঘটে বাম থেকে ডানে, বিদ্যুতের প্রবাহ ঘটে বাম থেকে ডানে। আর 4 নম্বরে লিখে নাও আরো ক্লিয়ার করে যে বিদ্যুৎ প্রবাহের দিক আর হোলের দিক একই। 5 নম্বরে লিখে নাও বিদ্যুৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে ভিন্ন বা বিপরীত, আরো সুবিধা হয়ে পড়তে। লিখেছো? লিখো। তোমরা ক্লিয়ার হয়েছো না ক্লিয়ার হও নাই? না হলে বলো। বাকি সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এগুলো কিন্তু বেশ হচ্ছে মজার জিনিস তোমাদের বেসিক কনসেপ্টের জন্য, যদি পরীক্ষা এগুলো সরাসরি ভাবে আসবে না যে কোনটা কেন কোভাবে কোনভাবে কি, তোমরা নিজেরা মজা পাবা পড়তে, আর যখন পড়াবা কাউকে তখন আরো মজা পাবা, মানে সামনে দিন আসতেছে আর কি, পড়ানোর দিন। আচ্ছা, তো হচ্ছে আমরা পি টাইপ পি আর এন টাইপ সেমিকন্ডাক্টর শিখে ফেলছি, আমরা ওগুলো অঙ্কন করা শিখছি, তার মধ্য দিয়ে কিভাবে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে তাও শিখলাম। আমরা এখন শিখবো পি এন জাংশন। আচ্ছা, জাংশনটা কি? দেখো, জাংশন বলতে আমরা কি বুঝি? মনে করো একটা রেল লাইন, এটা মনে করো খুলনা থেকে ঢাকার দিকে, হ্যাঁ, আর একটা ঢাকা থেকে চিটাগাংয়ের দিকে, এর মধ্যে আবার সিলেট থেকে ঢাকা একটা আসছে লাইন, ওপাশ থেকে তোমার সিরাজগঞ্জ থেকে একটা আসছে, এদিক থেকে নিচ থেকে বরিশাল থেকে ঢাকায় আসছে। তাহলে এই যে মাঝখানে যে তৈরি হলো একটা ব্যাপার স্যাপার, এটাকে বলা জাংশন। বুঝছো? অর্থাৎ অনেকগুলা হচ্ছে রাস্তা বা অনেকগুলো হচ্ছে আমাদের অভিমুখের যে সংযোগ স্থল থাকে, এটাকে বলা জাংশন। তো একইভাবে আমরা যে অর্ধপরিবাহীগুলো আছে, এগুলো যদি আমরা এক জায়গায় সন্নিবেষ্টিত করি বা এক জায়গায় যদি আমরা আবদ্ধ করে রাখি, ওই আবদ্ধিত স্থানটাকে বলা হবে জাংশন। যেহেতু জাংশনটা পি এন জাংশন, পি এভাবে লিখতে হয়, পি এন জাংশন। যেহেতু এটা পি এন জাংশন, তাহলে আমরা কাজ করব পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে, এই দুইটাকে আমরা একত্রিত করব। ঠিক আছে? আচ্ছা, নামটা দেখে বুঝতেছো যে পি এন জাংশন, এন পি জাংশন না কিন্তু পি এন, তাহলে পি হবে আগে, এন হবে পরে। আমরা কিন্তু এভাবে করে এটাকে স্থাপন করতে হবে। হ্যাঁ, পি এন জাংশন মানে কিন্তু নামের সাথে আমাদের ক্রমটা মানে বুঝে রাখতে হবে যে পি হবে আগে, এন হবে পরে। উল্টা দিলে কিন্তু আবার হচ্ছে আমাদের এই পি এন জাংশন কিন্তু কাজ হবে না, কারণ আঁকতে হবে তোমাকে পি থেকে এন এর দিকে আঁকতে হবে। এটা দেখাচ্ছে কিভাবে আঁকতে হবে। আবার এই পি এন জাংশনকে তুমি আবার উল্টা আবার সোজা দুইভাবে বর্তনীতে লাগাতে পারো, সেটা আমরা বায়াসে শিখবো। কিন্তু আমাদের আঁকার সময় অবশ্যই পি কে আগে আঁকতে হবে, এন কে পরে আঁকতে হবে, মানে সেকেন্ডে আঁকতে হবে। ফার্স্ট হচ্ছে পি, সেকেন্ড হচ্ছে এন। আচ্ছা, তো শুরুতে পি এন জাংশন ডায়োডের সংজ্ঞাটা লিখে নাও। লিখো একটি পি টাইপ, আচ্ছা লেখা লাগবে না, রেকর্ড দেখে লিখে নিও খাতায়। একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে তাড়িতিকভাবে অর্থাৎ ইলেকট্রিক্যালি স্যান্ডউইচ তৈরি করলে যে ডিভাইস তৈরি হয় তাকে পি এন জাংশন ডায়োড বলে। হ্যাঁ, আবার বলতেছি, লিখে নিও এটা রেকর্ড দেখে খাতায় সুন্দর করে। একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে তাড়িতিকভাবে অর্থাৎ ইলেকট্রিক্যালি স্যান্ডউইচ তৈরি করলে যে ডিভাইস তৈরি হয় তাকে পি এন জাংশন ডায়োড বলে। এর অনেকগুলো নাম আছে। নামগুলো কি? দুইটা নাম আছে।
একটা তো পিএন জাংশন ডায়োড তো আমরা বললাম, আরেকটা হতে পারে অর্ধ পরিবাহী ডায়োড, আরেকটা নাম হচ্ছে রেকটিফায়ার, আর একটা নাম হচ্ছে একমুখী কারক। ঠিক আছে, তাহলে চারটা নাম আমরা শিখলাম: পিএন জাংশন ডায়োড, অর্ধপরিবাহী ডায়োড, রেকটিফায়ার অথবা একমুখী কারক। আচ্ছা, তাহলে আমরা পিএন জাংশন সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা নিয়ে ফেললাম। এইবার আমরা পিএন জাংশন ডায়োড অঙ্কন করা শিখতে হবে বা তৈরি করা শিখতে হবে। কীভাবে তৈরি করব? আমরা শুরুতে কি বলছি, আমাদের শুরুতে কি থাকবে? পি টাইপ থাকবে, এরপর থাকবে এন টাইপ। আচ্ছা, তো আমরা পি টাইপের জন্য একটা হচ্ছে বক্স নেই। এই হলো আমাদের পি টাইপের বক্স। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, আমরা মাঝখানে তাহলে কেটে দিই। হ্যাঁ, এই হলো পি টাইপ, এই হলো এন টাইপ। আচ্ছা, তো আমাকে বলো পি টাইপে আমাদের হচ্ছে মুখ্য বাহক কে? হোল। তাহলে হোলকে আমরা চিন্তা করি সবুজ কালি দিয়ে। এখানে আমরা 8টা হোল দিলাম। আর আমাদের এন টাইপে আমাদের মুখ্য বাহক কে? এখানে আমরা 8টা ইলেকট্রন দেই। আচ্ছা, আমি আবার বলতেছি, তোমরা কিন্তু আঁকবা এভাবে। হ্যাঁ, ইলেকট্রন হচ্ছে এই যেটা, আর হোল হচ্ছে এইটা। আমি এখানে বোঝার জন্য আঁকতেছি, আমার ওখানে অত বড় করে দেওয়ার সুযোগ নাই তাই। ওকে, তাহলে এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। আচ্ছা, তো এখনো তো এটা ইন্ট্রিনজিক আছে। হ্যাঁ, এখনো ইন্ট্রিনজিক, এখনো কিন্তু এক্সট্রিনজিক করে নাই, মানে এখনো পি টাইপ এন টাইপ হয় নাই, যদিও আমি এখানে লিখে ফেললাম। আচ্ছা, পরে লিখি তোমাদের। যাক, এখন এটা কোনো কিছুই না। হ্যাঁ, এটা এটা তোমার হচ্ছে এটাও সিলিকন, এটাও সিলিকন, সিলিকন সিলিকন আর কিছু দিনের মধ্যে। এখনো পিএন জাংশন তৈরি হয় নাই। আচ্ছা, তৈরি করে কিভাবে? শুরুতে সিলিকনই থাকে, এটাও সিলিকন, এটাও সিলিকন। জাস্ট সিলিকনের 2টা টিউব আমি নিয়ে আসছি, এনে একসাথে লাগায় রাখছি, মানে এখানে তার দিয়ে যুক্ত করে দিছি। এটা এখনো পি হয় নাই, এখনো এন হয় নাই, কিছুই হয় নাই, জাস্ট হচ্ছে এইভাবে রাখছি। আচ্ছা, এরপরে টুপ করে আমি হচ্ছে শয়তানি করলাম, শয়তানি করে এর মধ্যে একটু করে একটা অ্যালুমিনিয়াম ঢুকাই দিলাম, ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের মধ্যে ঢুকাই দিলাম, এর মধ্যে একটা আর্সেনিক ঢুকাই দিলাম। কিভাবে ঢুকাবো? এই যেভাবে, এই যে। এই যে, তাহলে এর মধ্যে অ্যালুমিনিয়াম চলে আসলো। অ্যালুমিনিয়াম আসলে আমরা এটাকে আটকাই দিলাম। আর্সেনিক চলে আসলে আটকাই দিলাম আর্সেনিক। তাহলে এর মধ্যে এখন আর্সেনিক আছে, এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে। এইবার আমরা এই ভেতরে কি ঘটে দেখো, আমি শুরুতে কিন্তু আমাদের মেন পড়াশোনা কিন্তু এখান থেকে শুরু। হ্যাঁ, এইভাবে করে শিখাইতে হয়, মানে স্যাররা এখান থেকে শুরু করে, এই যে এভাবে একে টুপ করে এর মধ্যে ঢুকাই দিয়ে শুরু করে। কিন্তু আমরা কিন্তু এর আগে পড়ে আসছি যে এই এর মধ্যে এটা দেওয়ার পরে, প্রবেশ করার পরে কি ঘটনা ঘটে, তাই না? শিখছি না? ওই যে ইলেকট্রন দিচ্ছে, নিচ্ছে, তারপরে তাপ দিলে কি হচ্ছে, না হলে কি হচ্ছে, আমরা এগুলো মানে মলিকুলার লেভেল, অর্থাৎ এর মধ্যে কি হচ্ছে তা বিস্তারিত শিখে আসছি। আমাদের প্রথম ক্লাসগুলোতে আমরা এগুলো শিখছি। পড়াশোনা কিন্তু এখান থেকে শুরু। আচ্ছা, তাই আমরা এর মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করছি, সরি, এর মধ্যে একটা অ্যালুমিনিয়াম দিছি, এর মধ্যে একটা আর্সেনিক ঢুকাই দিছি। আচ্ছা, আর্সেনিক ঢুকালে কি হচ্ছে সিলিকনের সাথে, তাও আমরা জানি। অ্যালুমিনিয়াম ঢুকালে কি হবে, তাও আমরা জানি। তাহলে সিলিকন সিলিকন ছিল, এখন আমরা অ্যালুমিনিয়াম ঢুকাই দিলাম, আর্সেনিক ঢুকাই দিলাম। তাহলে এটাকে ইন্ট্রিনজিক আছে? নাই, এক্সট্রিনজিক হয়ে গেছে। এক্সট্রিনজিক হয়ে যাওয়ার পরে আমরা কত যোজি মেশাইছি তার উপর ভিত্তি করে হয়ে যাবে পি টাইপ আর এন টাইপ। তাহলে অ্যালুমিনিয়াম কত যোজি? ত্রিযোজি, ত্রিযোজি। তাহলে এখানে কোনটা তৈরি হয়েছে? পি টাইপ। আর আর্সেনিক হচ্ছে পঞ্চযোজি, তাহলে এখানে কোনটা তৈরি হবে? এন টাইপ। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, এগুলো হোল আর ইলেকট্রন আগে ছিল না, পরে আসছে। আসার পরে এখন হচ্ছে আমাদের পি টাইপে একটা আয়ন তৈরি হয়, বদ্ধ আয়ন। সেটা কেমন? ঋণাত্মক। তাহলে আমরা ঋণাত্মক এটা আঁকলাম। আর এন টাইপে ধনাত্মক। ওকে, এগুলো বদ্ধ আয়ন। আচ্ছা, এই যে আমাদের যে একটা জাংশন তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় পি এন জাংশন। ঠিক আছে, অর্থাৎ শুরুতে দুটো সিলিকন বা দুটো জার্মেনিয়াম নিয়ে আমরা যদি একসঙ্গে যুক্ত করি, যুক্ত করার পরে ওর মধ্যে যথাক্রমে প্রথমটাতে অ্যালুমিনিয়াম, প্রথমটাতে কোনো ত্রিযোজী মৌল এবং দ্বিতীয়টাতে কোনো পঞ্চযোজী মৌলকে যুক্ত করি, যুক্ত করার পরে যে মানে হচ্ছে ডিভাইস তৈরি হয় বা যে অবস্থা প্রাপ্ত হয়, এটাকে বলা হয় পিএন জাংশন বা পিএন জাংশন ডায়োড। স্যান্ডউইচ, হ্যাঁ, এই যে লেগে থাকে একটার সঙ্গে একটা। এর মধ্যে কাহিনী ঘটবে, এখন এখান থেকে এখানে আসবে, মানে এখানে আবার কাহিনী হবে, সেটা আমি পড়তেছি। স্যান্ডউইচ হচ্ছে এই জন্য যে স্যান্ডউইচ করে ফেললাম। দেখো, এই যে এর মধ্যে ডিম, এই যে তোমার পাউরুটির মধ্যে ডিম দিছি না, এই যে ডিম, ডিমের সাথে আবার পাউরুটি লাগাইছি, দেখছো? ডিম এরকম না, মাঝখানে গর্ত করে এর মধ্যে ডিম দিছি, তারপর এর মধ্যে আবার হচ্ছে কি
টমেটো দিছি, খেরা হচ্ছে যে শসা শসা দিছি, তারপর হচ্ছে তোমার অনেক কিছু দিছি। তো স্যান্ডউইচ করছি তো একটা পুরো একটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে, এই জন্য বলা হয় স্যান্ডউইচ। আচ্ছা ওকে, আবার এটা খেয়ে ফেলো না, খেয়ে ফেললে কিন্তু আবার হজম হবে না। স্যান্ডউইচ মনে করো যদি আবার মনে করো যে খেয়ে ফেলা সেটা তো সমস্যা। ওকে, তাহলে বোঝা গেছে। আচ্ছা, এবার পিএন জাংশনকে তো অলওয়েজ পরীক্ষার খাতায় বা সব জায়গায় এইভাবে করে আঁকা সম্ভব না। আঁকতে গেলে অনেক টাইম যাবে, অনেক মানে কষ্ট হবে আমাদের। এত কষ্ট আমরা করতে চাই না। আমরা আসলে মানে হচ্ছে যে আমরা হচ্ছে সাইডে মানুষ, মানে আমরা বাংলাদেশী। আমরা চাই সবকিছু শর্টকাটে ইজিলি হয়ে যাক। আমরা চাইলে সবকিছুকে করতে চাই অনেক হচ্ছে কম সময়ে এবং কম পরিশ্রমে। তো এই জন্য আমাদের পিএন জাংশনটাকে আমরা ছোট্ট করে আঁকা শিখছি কিভাবে, এই যে এইভাবে আঁকতে হয়। প্রথমে দাগ দিবা, একটা তীর চিহ্ন দিবা, দিয়ে পাশে একটা এরকম দাগ দিবা। আচ্ছা, এই হয়ে গেল পিএন জাংশন ডায়োড। তার মধ্যে প্রথম প্রান্তটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন হচ্ছে আমাদের অঙ্কন সিস্টেম হচ্ছে এইটা। বাট আমরা পরীক্ষার খাতা এটা দিয়ে আঁকবো, বা আমরা হচ্ছে যখন তাড়াতাড়ি করে শিখবো, বা হচ্ছে যখন আমরা হচ্ছে কি বলে দ্রুত আমরা কোনো ফিগার আঁকবো বর্তনের সঙ্গে যুক্ত করব, তখন আমরা এটাই আঁকবো। কারণ এতবার তো এটা আঁকা সম্ভব না, এতবার কঠিন কঠিন চিত্র। আমরা এই জন্য এটা আঁকবো। ঠিক আছে, ওকে। এবার আমরা হচ্ছে বলো। আচ্ছা, এই যে প্রথমে হচ্ছে তীর চিহ্ন দিবা, তারপরে হচ্ছে একটা দাগ দিবা, দিয়ে আবার টান দিবা। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার খেয়াল করো। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো ঠিক মতন? আচ্ছা ওকে, একটু ওয়েট করো, 2 মিনিট রেস্ট। হ্যাঁ হ্যাঁ, করো করো। হোল সৃষ্টি হয় কোথায়? হোল কোথায় সৃষ্টি এরকম প্রশ্ন আসবে না। হোল সৃষ্টি হয় অর্ধপরিবাহীতে। যারা অর্ধপরিবাহী এদের হোল সৃষ্টি হয়, কারণ এরাই তোমার হচ্ছে ইলেকট্রন পাচ্ছে না, ঘাটতি ওদের হচ্ছে, এজন্য ওরা হোল সৃষ্টি করতেছে। তো কোথায় সৃষ্টি হয় এরকম প্রশ্ন হবে না। বইতে লিখে অনেক সময় অনেক কিছু উল্টাপাল্টা। একটা বই লিখতে গেলে কত কষ্ট করতে হয়, কতগুলো লাইন লিখতে হয়, কতগুলো অধ্যায়। একটা দুটা ভুল করবো না তাই হয়? এগুলো কি বলো? একটু তো ভুল করা উচিত। তা নাহলে তোমার বিশ্বাস করবো না যেটা মানুষ লিখছে, মনে করবো যে কে নাকি লিখছে, হ্যাঁ রোবট লিখছে, এটা মনে করবো। আপুরা পড়াচ্ছে? ওকে, তাহলে আমরা এখন পিএন জাংশন ডায়োড দেখি একটু, যে পিএন জাংশন ডায়োডের মধ্যে আসলে কি ঘটনা ঘটে যখন আমরা যুক্ত করি, স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বানালে তো ব্যাপারটা ওইখানেই হচ্ছে, মানে দি এন্ড না, ওখানে ওর পরে আর কাহিনী ঘটে। কি ঘটে চলো দেখে আসি একটু আমরা, যে আসলে পিএন জাংশন যখন আমরা যুক্ত করি, একটা পি টাইপ একটা এন টাইপকে যখন যুক্ত করি, তখন আসলে কি হয়। হ্যাঁ, কি হবে সেটা কিন্তু তড়িৎচালক বল বা কোনো ব্যাটারি যুক্ত করার আগেই। ঠিক আছে, এখন আমরা যেগুলো শিখবো বা এখন আমরা যে পরিবর্তনগুলো দেখবো, সেই পরিবর্তনগুলো কিন্তু ব্যাটারি যুক্ত করার আগেই হবে। বুঝতে পারছো, কোনো বহিস্থ ব্যাটারি যুক্ত করার আগেই এই পরিবর্তনগুলো হবে। অর্থাৎ যখন আমি পি টাইপ আর এন টাইপকে যুক্ত করে ফেলছি, এরপরেই এগুলো ঘটা শুরু করবে। আচ্ছা, কি ঘটবে চলো দেখে আসি একটুখানি। এই মনে করো পি টাইপ, হ্যাঁ, এই হলো পি সাইড, এই হলো তোমার এন সাইড। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। আচ্ছা, তো আমরা এখনো কোনো কিন্তু বহিস্থ কোনো চার্জ বা বহিস্থ কোনো হচ্ছে বিভব লাগাই নাই, এখনো কোনো তড়িৎচালক বল যুক্ত করিনি। এখন পি টাইপের মধ্যে কি কি আছে আমরা জানি, পি টাইপে কি থাকে, হোল থাকবে। তাহলে আমরা হোলগুলো এঁকে ফেলি, একটা, দুইটা, তিনটা, চারটা আঁকলাম। আর এই পাশে হচ্ছে আমরা ইলেকট্রন দিব, একটা, দুইটা, তিনটা, চারটা। পি টাইপে আমাদের থাকবে হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে নেগেটিভ সাইড সাইন দেই, এই যে নেগেটিভ। গোল আর করলাম না, ঠিক আছে, এখানে একটা গোল দিবা, এভাবে করে একটা গোল দিবা। আচ্ছা, করে দেই। এই হলো পি টাইপ তৈরি হয়ে গেল। এবার করো পজিটিভ টাইপ। এন টাইপে থাকে পজিটিভ টাইপ।
মানে সরি পজিটিভ হচ্ছে কি থাকবে, বদ্ধ ধনাত্মক দাতা আয়ন থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা আঁকলাম। এইবার এখানে কি ঘটনা ঘটবে, যখন আমি পি টাইপ এন টাইপকে যুক্ত করছি, বা প্রথমে তো সিলিকন সিলিকন ছিল, এরপর আমি বাইরে থেকে একটা অ্যালুমিনিয়াম আর একটা আর্সেনিক প্রবেশ করাইছি। করার পরে যখন তারা পি টাইপ আর এন টাইপে ভাগ হয়ে গেল, মানে পি টাইপে পরিণত হলো বা এন টাইপে পরিণত হলো, অর্থাৎ মানে হচ্ছে কি, বাম পাশেরটাতে এক্সেসিভ মাত্রায় হোল সৃষ্টি হয়েছে, আর ডান সাইডে কি এক্সেসিভ মাত্রায় ইলেকট্রন তৈরি হয়েছে। এরপরে তারা পি টাইপ এন টাইপ হয়ে গেছে। যখন এই পাশে অনেক বেশি ইলেকট্রন আছে এন টাইপে, আর পি টাইপে যখন অনেক বেশি হোল আছে, তখন আসলে কি ঘটবে, মানে এরপরে কোনো ব্যাটারি লাগানোর আগেই, মানে আমি কিন্তু কোনো ব্যাটারি লাগাই নাই, এর আগে এখানে ঘটনা ঘটবে। কি ঘটবে চলো দেখে নেই। যেহেতু এই পাশে অনেকগুলা হোল আছে, এখানে কি কি বেশি, এখানে হোল বেশি, অনেক বেশি হোল আছে, এখানে ইলেকট্রনের মাত্রা বেশি। তাহলে তাহলে বলো যে আমরা হচ্ছে কি জানি, যে অধিক মানে ঘনত্বপূর্ণ স্থান থেকে যদি আমাদের কম ঘনত্বের দিকে কোনো কিছু প্রবাহিত হয়, এর নাম আমরা কি দিয়েছিলাম, ব্যাপন। আচ্ছা, তাহলে দেখো আমাদের এইটা কিন্তু এটা স্যান্ডউইচ হয়ে গেছে, অর্থাৎ এটা পিএন কিন্তু একত্রিত হয়ে গেছে। পিএনটা এখন এই পুরোটা একটা ডিভাইস, মানে এখন এই পুরোটা মিলে একটা ডিভাইস। এখন পি আর এন আলাদা না। তাহলে এই পাশে অনেক বেশি হোল, এই পাশে মোটেই হোল নাই বা অনেক কম আছে, তাহলে কি এই পাশ থেকে হোল এই পাশে যাবে না? তাহলে এই পাশ থেকে হোলগুলো যাওয়া শুরু করবে এই পাশে। আর এই পাশে ইলেকট্রন কম আছে বা মোটে নাই, আর এই পাশে অনেক ইলেকট্রন আছে, তাহলে কি ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাবে? আচ্ছা, তাহলে এইটুকু তো বুঝলাম যে আমাদের হোল এবং ইলেকট্রনের মধ্যে কি ঘটবে, ব্যাপন ঘটবে। তাহলে এবার সুন্দর করে নোট নাও, পাশে একটা লিখে নাও যে হোলের ব্যাপন কোন দিক থেকে কোন দিকে হবে। লিখো, হোলের ব্যাপন হবে পি টাইপ থেকে এন টাইপের দিকে, পি টাইপ থেকে এন টাইপের দিকে। আর ইলেকট্রনের ব্যাপন কোন দিকে হবে বলো? এন টাইপ থেকে পি টাইপের দিকে। আচ্ছা, আমরা জানি ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বিশিষ্ট, হোলগুলা পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে শুরুতে আমরা যে কয়টা অ্যালুমিনিয়াম ঢুকাই, ঠিক সেই কয়টায় আমাদের কি তৈরি হয়, হোল তৈরি হয়। আমরা ডান পাশে ঠিক যেই কয়টায় আমরা আর্সেনিক ঢুকাই, ঠিক সেই কয়টায় কি তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা মনে করো দুই পাশে সেম পরিমাণ অ্যালুমিনিয়াম, এই পাশে নিচে অ্যালুমিনিয়াম 55টা, ওই পাশে আর্সেনিক 55টা নিচ্ছে, তাহলে এই পাশে যে পরিমাণ হোল আছে, ওই পাশে ওই পরিমাণ ইলেকট্রন আছে। তাহলে ব্যাপন হবে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত দুই পাশ সেম হয় নাকি, ঘনত্ব সেম হওয়া পর্যন্ত ব্যাপন হতে থাকবে। হতে হতে দেখা যাবে এক পর্যায়ে কি হয়েছে, এই প্রথম সারি, মানে এই যে প্রথম যে অংশটা, আমি এটা চিহ্নিত করে দিই তোমার হচ্ছে হলুদ কালি দিয়ে, দেখো, না হলুদ দিলে বোঝা যাবে না, নীল দেই। এই একটা অংশ দেখা যাবে, আমরা একটা অংশ তৈরি হবে, হ্যাঁ, এরকম একটা অংশ, যে অংশের মধ্যে কোনো হোল থাকবে না, কোনো ইলেকট্রন থাকবে না। এই পাশে থাকবে, এই পাশে থাকবে, দেখা যাবে এই পাশে কম পরিমাণে আছে, কিন্তু ব্যাপন হতে 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 এমন পর্যায়ে তৈরি হবে যে এই অংশটা, মানে এই যে পিএন এর মধ্যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু আর এর মধ্যে এই অংশটুকু, দেখা যাবে এর মধ্যে কোনো হোলও নাই, কোনো ইলেকট্রনও নাই। তারা কি করে দিচ্ছে, একেবারে নিষ্ক্রিয় করে ফেলছে, অর্থাৎ হোল এই পাশে আসছে, এসে ইলেকট্রনকে গ্রাস করছে, ইলেকট্রন ওই পাশে গিয়ে হোলকে গ্রাস করে ফেলবে। আচ্ছা, তো দেখো তো যখন এই গ্রাস গুলো করে ফেললো, এরপরে কি ঘটনা ঘটে। হ্যাঁ, দাঁড়াও একটু মুছে নেই। ওকে, দেখো এখানে কি কোনো মুখ্য বাহকগুলো আছে, হোল বা ইলেকট্রন কিছু আছে? কিচ্ছু কিন্তু নাই। তাহলে পি টাইপের ক্ষেত্রে আমাদের কি তৈরি হয়েছিল, কোন আয়ন তৈরি হয়েছিল? নেগেটিভ, মানে হচ্ছে বদ্ধ ঋণাত্মক গ্রহিত আয়ন, তাই না? বদ্ধ ঋণাত্মক গ্রহিত আয়ন তৈরি হয়েছিল, সেটা তাহলে এখানে কি হয়েছে, মুক্ত হয়েছে না? দেখো এখানে কিন্তু কোনো মুখ্য বাহক বা গৌণ বাহক কিছুই নাই, মানে পি টাইপের যে ঋণাত্মক আয়নটা, বদ্ধ ঋণাত্মক আয়ন, ওটা এখন মুক্ত হয়েছে না, দেখো তো, মানে অনাবৃত হয়ে গেছে না? আগে তো নিশ্চয়ই হোল দিয়ে আবৃত ছিল, তাই না? হোল দিয়ে আবৃত ছিল না? এখন দেখো হোলগুলো নাই, নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে ওটা এখন মুক্ত হয়েছে। ওই পাশে এন টাইপের ক্ষেত্রে আমাদের যে বদ্ধ ধনাত্মক দাতা আয়ন ছিল, সেটাও কিন্তু কি হয়েছে, মুক্ত হয়েছে বা অনাবৃত হয়েছে, ওটা ইলেকট্রন দ্বারা আবৃত ছিল। তাহলে কোনো নেগেটিভ চার্জের আশেপাশে যদি পজিটিভ চার্জ দিয়ে মানে তোমার আবৃত থাকে, তাহলে কি এই নেগেটিভ চার্জের কোনো ক্ষমতা থাকবে তখন? তাহলে যখন হোলগুলো এর পাশে ছিল, তখন কিন্তু এর কোনো ক্ষমতা ছিল না। আবার এই পজিটিভের পাশে যখন ইলেকট্রনগুলো ছিল, তখন কিন্তু এই পজিটিভের কোনো ক্ষমতা ছিল না, আবার তার মধ্যে এটা বদ্ধ, অচল, চলতে পারে না, তাহলে মোটেই ক্ষমতা ছিল না। কিন্তু এখন একটু একটু ক্ষমতা তৈরি হবে, কারণ কি এর মধ্যে হোলগুলো চলে গেছে এই পাশে, নিষ্ক্রিয় হয়ে গেছে, ইলেকট্রনগুলো এই পাশে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে।
তাহলে এর পজিটিভ এর নেগেটিভ এগুলো একটু এখন কি হয়েছে সচল হবে, একটু সচল বলতে বদ্ধ থাকবে, কিন্তু এর কার্যকারিতা একটু বাড়বে, মানে এর আয়নিক ক্ষমতা একটু হবে। মানে প্রথমে তো টোটাল জিরো ছিল, কেন? কারণ কারণ দুইটা জিনিস, একটা চলতেও পারতো না, মানে ল্যাংড়া ছিল, আবার এর কোনো শক্তিও ছিল না, একেবারে মানে নিঃশ্বাসও নিত না, মানে মৃত ছিল, নিঃশ্বাসও নেয় না, হাঁটতেও পারে না। কিন্তু যখন এই মানে মনে করো আশেপাশে অনেক বডিগার্ড ছিল বা সেনাবাহিনী ছিল, সৈন্যরা ছিল, ওরা ওকে বসায় রাখছে, নড়তেও দেয় না, চড়তেও দেয় না। এখন মনে করো সেনাবাহিনীগুলো সরে গেছে, চলে গেছে, তাহলে কি এবার একটু নড়তে পারবে, চলতে না পারুক নড়তে পারবে। ব্যাপারটা এরকম যে এর আশেপাশে এ চলতে পারতো না, চলতে পারেও না, কারণ কি বন্ধন দিয়ে আটকানো থাকে, আমরা দেখছি সিলিকন 4টা বন্ধন দিয়ে আটকায় রাখে, এটাকে চলতে পারে না, ঠিক আছে, কিন্তু কার্যকারিতাও টোটাল জিরো ছিল, কারণ কি নেগেটিভ পাশে ছিল পজিটিভ চার্জ হোল, আবার এখানে পজিটিভ পাশে কি ছিল নেগেটিভ চার্জ ছিল, অর্থাৎ টোটাল জিরো ছিল কার্যকারিতা। কিন্তু এখন ওইগুলো সরে গেছে, সরে গেলে চলতে পারবে না, কারণ কারণ বন্ধন দিয়ে এখনো আটকানো আছে, চলতে পারবে না, কিন্তু যেহেতু আশেপাশের বাহকগুলা নাই, সেহেতু এবার কার্যকারিতা একটু আগের থেকে বাড়বে, তাই তো? বাড়বে না? আচ্ছা, তো যেহেতু দেখো এই অঞ্চলে কোনো কি থাকবে না, এই অঞ্চলে তোমার হচ্ছে কোনো হচ্ছে মানে হোলও নাই, কোনো হচ্ছে ইলেকট্রনও নাই। আচ্ছা, এবার কি হবে দেখো, এইবার হচ্ছে আমাদের এন অঞ্চল, এন অঞ্চলের যে হচ্ছে ইলেকট্রনকে পি অঞ্চলে যেতে বাধা প্রদান করবে কোনটা? বদ্ধ ঋণাত্মক গ্রাহক আয়ন। অর্থাৎ এই অবস্থা যখন তৈরি হবে, তখন এই যে এই পাশে আমাদের এই পাশে কতগুলো ইলেকট্রন বাকি আছে না, দেখো তো, এই যে একটা আছে না যে ইলেকট্রন, এই একটা আছে দেখো, হ্যাঁ, এ এখন বলবে কি আমার সব ভাই ব্রাদার তো চলে গেছে ওই পাশে, আমি একা থেকে কি করব? একে বলবো চল বন্ধু আমরাও যাই। তখন এ যেতে যাবে, যেতে যাবে, যাবে 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 যাবে, এইবার এখানে আসছে, এবার এখানে বস বসে আছে। বসের বসটা আগে চলতে পারতো না, এবং বসের কোনো কার্যকারিতাও ছিল না, কিন্তু এখন কি হয়েছে, একটু বাড়ছে না কার্যকারিতা, এখন একটু সচল হয়েছে, উঠে দাঁড়াচ্ছে, ওর স্যালাইন দিছে অনেক বেশি, এখন সব সবল হয়েছে, একটু হচ্ছে কাজ কাজ টাজ করতে পারবে এখন। তাহলে ও এখন খুব আনন্দে মোটরসাইকেল চালা আসতেছে, যাই যাই যাই, না তাই 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 যাচ্ছে আর কি। এখন এই দেখা যাবে তারাই আছে, এই দাঁড়া, কই যাস? যাওয়া যাবে না, আমি এখন বেঁচে উঠছি, তাই না? এখন আমি আগে মানে তোমরা অনেক ঝামেলা করছো আমার সাথে, আমি আগে দুর্বল ছিলাম, হোল আর তুমি মিলে আমাকে বহুত নাকানি চোবানি খাওয়াইছো, এখন আমি সচল হয়েছি, এখন আমি এই আমার যে রাস্তা এটা ক্রস করতে দিব না। তখন কি করে প্রিকশন করবে, করলে এটা যেতে পারবে না। অর্থাৎ দেখা যাবে যে ভয়ে আর কোনো ইলেকট্রন এর মধ্যে, এই যে যে নীল কালারের যে বলয় এর মধ্যে ঢুকবেই না। অর্থাৎ এই নীল মানে তোমার হচ্ছে নেগেটিভ যে আমাদের ঋণাত্মক দাতা আয়ন, তার কারণে দেখা যাবে যে, সরি, ঋণাত্মক গ্রহিত আয়ন, তার কারণে দেখা যাবে যে আমার এখানে কোনো ইলেকট্রন ভয়তে ঢুকবেই না এই নীল কালারের বলয়ের মধ্যে। আবার ঠিক একইভাবে এই পাশ থেকে হোলগুলা বলবে কি, যাই, আমার ভাই ব্রাদার তো কেউ নাই, আমি ওই পাশে যাই, কি আছে ওই পাশে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, যাই, এন টাইপে অনেক সুখ আছে, যাই দেখে আসে, যাবে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবার এখানে আসছে। এরাও কি বলবে যে ভাই তোমার নেগেটিভের ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই, আমারও ক্ষমতা আছে, আগে আমি অনেক দুর্বল ছিলাম ঠিক আছে, কিন্তু এখন সবল হয়েছে, এখন আমাকে আমাকে ক্রস করে আমি যেতে দিব না। এখন এসে তোমার এই ধনাত্মক বদ্ধ ধনাত্মক দাতায়নের ভয়ে দেখা যাবে যে এই নীল কালারের বলয়ের মধ্যে কোনো মানে হোল প্রবেশই করতে পারতেছে না। বোঝা গেছে? বিকর্ষণের কারণে এরা কি করবে? বাধা দিবে। বুঝছো কি হবে এখানে ব্যাপারটা? শুরুতে এরা তোমার হচ্ছে অচল ছিল, নিষ্ক্রিয় ছিল, কিন্তু এরপরে যখন হোল আর ইলেকট্রনগুলো সরে গেছে, তখন এদের কার্যকারিতা একটু বাড়ছে, তখন এরা ওদের ওই পাশ থেকে আসা ইলেকট্রন এবং হোলকে বিকর্ষণ করবে, এবং এই যে যে নীল কালারের বলয় এটা পাস করতে দিবে না বা ক্রস করতে দিবে না। তখন এই একটা নীল কালারের যে এটা বলয় আমি এখানে দিছি, এটাকে একটা নির্দিষ্ট নামে আমরা ডাকবো, এর নামটা হচ্ছে ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চল। ব্যাপারটা কি বুঝতে পারছো কি হয়েছে এখানে? এখানে একটা ক্ষয় স্তর তৈরি হবে বা ক্ষয় অঞ্চল সৃষ্টি হবে। এই ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চলের বেধটা কেমন হয়? এই যে এটা একটা ক্ষয় অঞ্চল সৃষ্টি হবে, ক্ষয় স্তর সৃষ্টি হবে, এটার অঞ্চল তোমার হচ্ছে 10⁻⁻6 মিটার থেকে 10⁻⁻8 মিটার পর্যন্ত হয়ে থাকে, এর বেধ মানে চওড়া, এই চওড়া, ঠিক আছে, এতটুকু হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা ক্ষয় স্তর সম্পর্কে একটু, 10⁻⁻6 মিটার, বইতে কি আছে? আচ্ছা, বই থেকে দেখে নিও, আমি এটা আহ, পড়ছিলাম অনেক আগে, এখন চেঞ্জ করতে পারে জানি না। বইতে মিলাই না একবার, হ্যাঁ বলো।
হুম হুম ওইটা বলি নাই তো, এই যে হোলকে বিকর্ষণ করবে যে এইটা পজিটিভটা, এই যে এইটা এখানে, এটা তো পজিটিভ, বুঝো নাই? এই যে এই হোলকে বিকর্ষণ করবে এইটা, আর এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে হলুদটা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এখানে একটা অঞ্চল সৃষ্টি হয়, সেই অঞ্চলের নাম আমরা কি বলছি? ক্ষয় অঞ্চল বা ক্ষয় স্তর। তাহলে এর মধ্যে কোনো কি নাই, এর মধ্যে ইলেকট্রনও নাই, এর মধ্যে হোলও নাই, কোনো কিছুই নাই। এবং এরা কোনো কিছুকে ক্রসও করতে দিচ্ছে না, এরা মিলে এখন এটাকে আটকায় রাখছে পুরো, এখন এই অঞ্চলটা বদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে যখন আমাদের হচ্ছে অবস্থা তৈরি হলো, তখন কি ব্যাপন অফ হয়ে গেছে না? ব্যাপন বন্ধ না এখন? ব্যাপন ব্যাপন আর হচ্ছে না, কারণ যখন হচ্ছে আমাদের এই হোলগুলো নিষ্ক্রিয় হয়েছে, ইলেকট্রন নিষ্ক্রিয় হয়েছে, তখন পুরোটা এখন একটা স্তব্ধতা সৃষ্টি হয়ে গেছে। এখন এখানে ব্যাপন কি হয়েছে? ব্যাপন বন্ধ হয়ে গেছে, এবং এই এই অঞ্চলের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন পাস করতে পারতেছে না, কোনো হোলও পাস করতে পারতেছে না। পুরো অঞ্চলটা এখন কি হয়েছে, মানে জাংশনটা ক্রস করা এখন, এই যে আমাদের বদ্ধ ঋণাত্মক এবং ধনাত্মক যে আয়নগুলো আছে, এগুলো এখন এই অঞ্চলটাকে পুরোপুরি বদ্ধ করে রাখছে। এই অঞ্চলটা থেকে এখন কোনো প্রকার ইলেকট্রন পাস করে না, হোলও পাস করে না, ব্যাপনও এখন অফ। এই যে যে অঞ্চলটা একটা বিভব তৈরি হলো বা অঞ্চল তৈরি হলো, অঞ্চলের নাম আমরা কি বলছি? ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চল। এই ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চলে একটা বিভব কাজ করে, একটা ন্যূনতম ভোল্ট কাজ করে। কেন কাজ করে ভোল্ট? আমরা ব্যাটারির ভোল্ট দেখছি, এক পাশে কি থাকে? পজিটিভ, আরেক পাশে কি থাকে? নেগেটিভ। দেখো এখানে আছে না, পজিটিভ নেগেটিভ আছে। তাহলে এ একটা কাজ করবে তড়িৎদ্বার হিসেবে, এ আর একটা তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। তাহলে ডান পাশেটা কাজ করবে এভাবে, অর্থাৎ এটা দেখতে এমন মনে হবে, এই যে এরকম, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। অর্থাৎ ক্ষয় স্তরে কি থাকবে? একটা ক্ষয় স্তরে একটা ভোল্টেজ কাজ করবে। এই ভোল্টেজটার নাম হচ্ছে, বা এই বিভবের নাম হচ্ছে বিভব প্রাচীর। প্রাচীর কেন? দেখো তো, এই হোলটাকে বাধা দিচ্ছে এ, ওই পাশে যেটা দিচ্ছে না, এই ইলেকট্রনটাকে বাধা দিচ্ছে এ, ক্রস করতে দিচ্ছে না। তাহলে কি এটা প্রাচীর তৈরি করছে না? বলয় তৈরি করছে না একটা প্রাচীরের মতন, যে আমাকে তুমি হচ্ছে ক্রস করতে পারবা না, তাহলে একটা প্রাচীর তৈরি হয়েছে। আর এই প্রাচীরে একটা বিভব কাজ করতেছে, এই জন্য এই বিভবের নামকরণ করা হয়েছে বিভব প্রাচীর। আচ্ছা, ক্ষয় স্তরের আমরা বেদ শিখলাম, অর্থাৎ ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চলের যে আমাদের বিভব, এর নাম হচ্ছে বিভব প্রাচীর। এর মান কত হয়? 0.1 ভোল্ট থেকে 0.3 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চলের ভোল্ট কত হয়? 0.1 ভোল্ট থেকে 0.3 ভোল্টের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ আমাদের এই পাশের যে অঞ্চলটা, এই পাশের যে অংশটা, এই যে এন টাইপের, এইটা কাজ করে পজিটিভ টাইপ হিসেবে, পজিটিভ প্রান্ত হিসেবে। আর এই যে পি টাইপের যে এই দুইটা, এটা কাজ করে নেগেটিভ প্রান্ত হিসেবে। অর্থাৎ এই অঞ্চলে একটা ব্যাটারির মতো অবস্থা সৃষ্টি হয়, বা একটা বিভব সৃষ্টি হয়, এর নামকরণ করছি আমরা বিভব প্রাচীর। আর হচ্ছে এই যে অঞ্চলটা বা এই যে বেদ, এর নামকরণ করছি আমরা ক্ষয় স্তর বা ক্ষয় অঞ্চল। আচ্ছা, এইবার কথা হচ্ছে, বিভব প্রাচীরের বিভবের সাথে যদি আমরা এখন কি করবো, একটা বাল্ব লাগাবো। বাল্ব, তো একটা বাল্ব লাগাই। এখানে একটা বাল্ব লাগালাম, মনে করো এটা একটা বাল্ব, এই যুক্ত করে দিলাম। এখন বলো, বাল্বটা জ্বলবে নাকি জ্বলবে না? ভোল্টেজ 0.1 ভোল্ট থেকে 0.3 ভোল্টের মধ্যে আছে। লাইটটাও মনে করো আমরা নিলাম হচ্ছে 0.2 ভোল্ট। কি মনে হয়, জ্বলবে? বলো একজন। জ্বলবে না কেন? কারণ বলতে হবে, কারণ বলতে হবে। আচ্ছা, বাকিরা আরেকজন বলো। না, বেশি লাগবে কেন? 0.2 ভোল্ট তো দিছি, মাঝামাঝি দিচ্ছি, 0.1 থেকে 0.3। তুমি 0.4 দিবা, দাও 0.4 দিলাম, এবার জ্বলবে? জ্বলবে। আচ্ছা, যাক, তোমাদের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে। উত্তরটা হচ্ছে কখনোই কিন্তু বিভব প্রাচীরের বিভব দিয়ে বাল্ব জ্বালানো সম্ভব না, কোনো কিছু সম্ভব না। কেন?
এখানে তোমার 0.1 কেন, যদি 100 সরি মানে যাই হোক, মানে মনে করো 1000 ভোল্ট হলেও কিন্তু সম্ভব না। কারণ আমরা পড়ছি কি, আমাদের এই যে ঋণাত্মক আয়ন, ঋণাত্মক গ্রহিতায়ন আর ধনাত্মক দাতায়ন, এরা উভয় কি অচল, বদ্ধ, তাই না? আমরা জানি কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য বা হচ্ছে আমাদের কোনো যন্ত্রাংশকে সচল করার জন্য, সেটা বৈদ্যুতিক ফ্যান হোক, হিটার হোক, লাইট হোক, আমাদের সচল করার জন্য একমাত্র উপায় কি, বাহক আয়ন হতে হবে, অর্থাৎ সচল আয়ন, ইলেকট্রন বা হোল, এগুলো হতে হবে। অর্থাৎ যারা আমাদের কারেন্ট সৃষ্টি করতে পারে এরকম মুখ্য বা গৌণ বাহক, অর্থাৎ হোল থাকতে হবে বা ইলেকট্রন থাকতে হবে। এর মধ্যে কোনো হোলও নাই, ইলেকট্রনও নাই। হ্যাঁ, এই অঞ্চলে একটা জাংশন তৈরি হয়েছে, একটা তোমার হচ্ছে অবস্থা প্রাপ্ত হয়েছে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। অর্থাৎ এখানে গ্যালভানোমিটার লাগালে এখানে বিক্ষেপ দেখাবে যে হ্যাঁ এখানে একটা ভোল্ট আছে, কিন্তু এই ভোল্ট দিয়ে কারেন্ট, মানে এই যে ভোল্টেজ থাকবে, এই ভোল্ট দিয়ে তুমি কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, বা তুমি কোনো যন্ত্রাংশ জ্বালাতে পারবে না, তড়িৎ প্রবাহ ঘটবে না। গ্যালভানোমিটার লাগালে বিক্ষেপ দেখাবে, হ্যাঁ এখানে একটা ভোল্ট আছে, একটা মানে কিছু না কিছু আছে, এখানে ভোল্টেজ কাজ করবে, কিন্তু এই বিভব প্রাচীরের ভোল্টেজ দিয়ে তুমি তড়িৎ মানে প্রবাহ ঘটাতে পারবে না। কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো হোলও নাই, ইলেকট্রনও নাই, হোল আর ইলেকট্রন ছাড়া তড়িৎ প্রবহন মানে পরিবহন ঘটানো সম্ভব না। যেহেতু এরা বদ্ধ, এরা কিন্তু মানে নড়বে না, অবস্থান থেকে নড়বে না। হ্যাঁ এখানে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড তৈরি হবে, ভোল্টেজ দেখাবে। কারণ কি, এর এর একটা তোমার হচ্ছে এর মধ্যে একটা আর এর মধ্যে একটা কি হবে, একটা একটা মানে বৈষম্য দেখা দিবে, যে আমার ভোল্টটা একটু বেশি, তোরটা একটু কম, বা তোরটা বেশি আমারটা কম, একটা বৈষম্যের জন্য কিছু পরিমাণ বিক্ষেপ দেখাবে গ্যালভানোমিটারে, বা একটা ভোল্টেজ তৈরি হবে। কিন্তু এই ভোল্টেজ দিয়ে কারেন্ট তৈরি করা সম্ভব না, কারণ এরা উভয় বদ্ধ। আমাদের নেগেটিভটা কি ছিল, বদ্ধ ঋণাত্মক গ্রহিতায়ন, আর আমাদের ওইটা বদ্ধ ধনাত্মক দাতায়ন, অর্থাৎ উভয় বদ্ধ এবং উভয় অচল। তারা নিজের অবস্থান চেঞ্জ করে না, ওই অবস্থানেই থাকে। যেহেতু অবস্থান চেঞ্জ করে না, ওই অবস্থানে থাকে, কোনো মুখ্য বাহক নাই, ইলেকট্রন নাই, হোল নাই, তাই এই ভোল্টেজ দিয়ে কোনো কারেন্ট তৈরি করা সম্ভব না। তাহলে এরকম প্রশ্ন খ নাম্বারে প্রচুর আসে, যে বিভব প্রাচীরের বিভব দ্বারা তড়িৎ প্রবাহ সম্ভব কিনা। কি হবে অ্যান্সার? সম্ভব না। আচ্ছা, কারণ কি সম্ভব না, তো কিভাবে লিখবে এটা? খ নম্বরের প্রশ্ন আসলে খ নম্বরের প্রশ্ন সুন্দর করে এই চিত্রটা আঁকবা। হ্যাঁ, এই যে এই চিত্রটাই আঁকবা, নেগেটিভ নেগেটিভ দিবা, পজিটিভ দিবা, দিয়ে এখানে একটা এরকম বলা আঁকাবা যে এটা হচ্ছে বিভব প্রাচীর, নিজে টান দিয়ে লিখে দিবে এখানে যেটা হচ্ছে বিভব প্রাচীর। তারপরে লিখবা যে বিভব প্রাচীরের, লিখে নিও রেকর্ড দেখে, বিভব প্রাচীরের বিভব দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভব না, কারণ বিভব প্রাচীরের তড়িৎদ্বার বিভব প্রদর্শন করলেও এদের ধনাত্মক ও ঋণাত্মক আধান বদ্ধ ও অচল, অর্থাৎ চলাচলে অক্ষম। তাই এরা বিভব প্রদর্শন করে কিন্তু তড়িৎ প্রবাহ ঘটাতে পারে না। তড়িৎ প্রবাহ ঘটানোর জন্য শুধুমাত্র মুখ্য এবং গৌণ বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ ইলেকট্রন এবং হোল। যেহেতু বিভব প্রাচীরে কোনো ইলেকট্রন এবং কোনো হোল নাই, সেহেতু বিভব প্রাচীরের বিভব দ্বারা তড়িৎ প্রবাহ সম্ভব না। বোঝা গেছে? ওকে, এটা খ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বোর্ড সলভ করো, বোর্ডের প্রশ্ন দেখবা এরকম প্রশ্ন প্রায় আসছে, বা পাবা, একটা দুটো পাবা। আচ্ছা, তাহলে আমরা ক্ষয় স্তর শিখলাম, প্রাচীর শিখলাম, আমরা জাংশন ডায়োড শিখলাম, পিএন জাংশন ডায়োড তৈরি করার কৌশল শিখলাম, এবং এর মধ্যে দিয়ে তড়িৎ মানে প্রবাহের যে কৌশল সেটাও শিখলাম। আচ্ছা, বলো আজকে পড়াশোনায় কোনো প্রশ্ন আছে কিনা বলো, থাকলে আমরা অ্যান্সার দিই। হ্যাঁ, হুম, হুম। তুমি যদি ব্যাটারি লাগাও তাহলে, হ্যাঁ ব্যাটারি লাগাতে চলবেই, ব্যাটারির জন্য তো অবশ্যই চলবে। এখানে আমরা তো লাগাই না ব্যাটারি কোনো, আমরা বলতেছি যে এই যে যে বিভব প্রাচীর, এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, এই ভোল্টেজ দিয়ে আমরা কোনো কারেন্ট তৈরি করতে পারবো কিনা। ব্যাটারি দিলে তো অবশ্যই চলবে, সেটা তো মাস্ট বি, ব্যাটারি ভোল্টেজ জ্বলবে। আচ্ছা, এখন তুমি বলতেছো যে পিএন এর সাথে আমরা হচ্ছে যে ব্যাটারি লাগাই দিলে কিভাবে কি মানে কেমন জ্বলবে। আচ্ছা, এইটাই আমাদের নেক্সট ক্লাসের পড়াশোনা, বায়াস, তুমি কোন পাশ লাগাবে, অর্থাৎ দাঁড়াও একটু প্রশ্নটা করলা একটু ভালো করে বোঝাই বলি। আমাদের নেক্সট ক্লাসে পড়াশোনা এটাই, এটাই আমাদের আলোচনা, যে হচ্ছে আসলে আমাদের পিএন জাংশন ডায়োডের সাথে আমরা ব্যাটারি লাগাবো, এবং সেটা কিভাবে লাগাবো, এই কিভাবে লাগাবো তার উপর ভিত্তি করে আমাদের দুইটা বায়াস পড়তে হবে, সম্মুখ বায়াস আর হচ্ছে
ওহো, রিভার্স বায়াস। দাঁড়াও। ওকে, আমাদের নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে পড়াশোনা এটাই। সরি। অর্থাৎ এই যে আমরা দুই পাশে, এবার সেটা বাল্ব লাগাও, এই পাশে দাও একটা চাবি দাও, এই পাশে তোমার হচ্ছে ব্যাটারি। এখন আমি ব্যাটারিটাকে এইভাবে লাগাবো, নাকি হচ্ছে মানে পজিটিভ সাইডটা এই পাশে দিব, নেগেটিভ এ পাশে দিব, নাকি এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ দিব? অথবা আরেকভাবে বলতে পারো যে ব্যাটারিটা এইভাবে, ব্যাটারি চেঞ্জ না, এই পাশে এনপি দিব নাকি এই পাশে পিএন দিব। অর্থাৎ আমার ব্যাটারির নেগেটিভ সাইড পজিটিভ সাইডের সাথে কোন পাশ থাকবে? নেগেটিভের সাথে এন টাইপ থাকবে না পি টাইপ থাকবে? আর পজিটিভের সাথে পি টাইপ থাকবে না এন টাইপ থাকবে? এই যে যে আমাদের দুইটা কৌশল হবে, অর্থাৎ নেগেটিভ সাইডের সাথে এন টাইপ আর পজিটিভের সাথে পি টাইপ, আর পজিটিভের সাথে পি টাইপ, নেগেটিভের সাথে এন টাইপ, এই যে আমাদের যে দুইটা অবস্থান তৈরি হবে, এই অবস্থানটা নিয়ে আমাদের দুটো বায়াস পড়তে হবে। বায়াস বা ঝোঁক, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। এর মধ্যে কোন বায়াসটা উত্তম, কোন বায়াসের কি তুলনা, কোন বায়াসে আমাদের হচ্ছে রাখলে আমাদের হচ্ছে বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কোনটায় লাগালে কমভাবে জ্বলবে, কোনটায় লাগালে হচ্ছে বাল্বের ক্ষতি হবে, ঠিক আছে? আবার আমাদের কোনটায় অধিক তড়িৎ পাওয়া যাবে, কোনটায় কম কারেন্ট পাওয়া যাবে, এইটাই আমাদের পড়াশোনা নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর ব্যাটারিটা কিভাবে লাগাবো, আমরা কোন ভাবে লাগাবো, এই পাশে লাগাবো না ওই পাশে লাগাবো, বুঝতে পারছো? আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো। বলো। হুম, সেটা তো বললাম যে না, জ্বলবে না। না, জ্বলবে না তো, কিভাবে জ্বলবে, কারণ ভোল্ট আছে। দেখো তোমার এই পাশে, এই এই পাশে তো তোমার হচ্ছে ইলেকট্রন, এই পাশে হোল, তা এই ইলেকট্রনের হোলকে তুমি হচ্ছে এই অর্ধ অর্ধপরিবাহী থেকে বের করতে গেলে কি তোমার হচ্ছে মানে আলাদা ব্যাটারি লাগবে না? আমরা যেটা প্রথমে শিখলাম। কারণ কি, এমনি তো বের হবে না এখান থেকে, এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এর মধ্যে যে হোলগুলো আছে, তারা কি বর্তমানে মানে এই অর্ধপরিবাহী থেকে বের হবে, এখানে আসবে? আসবে না। কেন আসবে? ওর দরকার নাই তো, ওর মধ্যে ওরা ঘুরবে। যখন তুমি বাইরে থেকে কোনো ব্যাটারি লাগাবো, তখন হচ্ছে এখান থেকে ইলেকট্রন গিয়ে ওটাকে ধাক্কা দিয়ে বের করবে। প্রথম যেটা শিখলাম আমরা, তার আগে তো বের করবে না। তার আগে তো ওরা ওর মধ্যেই থাকবে, তার আগে যে ইলেকট্রনগুলো তৈরি হয়েছে তারা এর মধ্যে ঘুরপাক খাবে, এর মধ্যে ঘুরবে, এরা তো বর্তনীর মধ্যে বের হওয়ার কোনো কারণই নাই। যখন তুমি বাইরে কোনো বহিস্থ চার্জ দিবা, বহিস্থ কোনো তড়িচালক বল লাগাবা, তখন হচ্ছে এখান থেকে ইলেকট্রনগুলো বের হয়ে এখানে হয় তুমি এ পাশে নেগেটিভ থাকলে ধাক্কা দিয়ে বের করবে, অথবা হোল থাকলে নিষ্ক্রিয় করবে। বোঝা গেছে? বাইরে না লাগালে তুমি এখান থেকে কোনো প্রভাব হবে না। আর মাঝখানে একটা বিভব প্রাচীর তৈরি হয়, সেটার মানে কাহিনী হচ্ছে, ওখানে তুমি গ্যালভানোমিটার লাগালে একটা বিক্ষেপ দেখবা, একটা ভোল্ট থাকবে, 0.1 থেকে 0.3 ভোল্ট একটা ভোল্ট থাকবে, কিন্তু ওই ভোল্ট দিয়ে কোনো কারেন্ট সম্ভব না। কারণ ওই ভোল্টটা, ওর মধ্যে কোনো ইলেকট্রন নাই, হোলও নাই, ওরা উভয় অচল। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই, আর কোনো প্রশ্ন? ও আচ্ছা, হ্যাঁ, ওই ওদের প্রশ্ন না। আচ্ছা, আমাদের তো কালকে তো, কালকে কি বার, শুক্রবার না? কালকে তো মানে পরীক্ষা কথা। হ্যাঁ হ্যাঁ, কখন দিবা?